জামাত ইসলামের অনেকেই, এমনকি আজহারি সাহেব পর্যন্ত, যিনি দেশ থেকে পালিয়ে গেছিলেন মালয়েশিয়া, ইসলামের তাগত থাকলে তো দেশে থাকতো, সেটা পারেন। উনি অনেক স্কলার, সুন্দর চেহারা আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু উনি একটা ইসলামের জালসায় গিয়ে বলে বসলেন কি, এক ডাকাতকে তাড়িয়েছি আর এক দল ডাকাতি করা শুরু করেছে। এটা কোনোভাবে উনি বলতে বলার অধিকার নাই। তো উনি ওই কথাটা বলেছেন আমার কানের ভেতরে স্পষ্ট, আমি বুঝতে পারিনি। সেটা ভিডিও ফুটেজ দেখলে বোঝা যাবে, হ্যাঁ, যে উনি বলেছেন কি না বা কীভাবে বলেছেন। তা আমার কথা হলো যে তারেক রহমান দেশে আসেননি, এটি বাস্তবতা। জি, উনি কেন কেন আসেননি, আসছেন না, তার ব্যাখ্যা হলো আগে ওনার মামলা ছিল। জি, মামলা থাকাকালীন অবস্থায় যদি উনি আসতেন এবং উনি বাসায় যেতেন আর পুলিশ না ধরতেন, তাহলে বলতো যে তারেক রহমান আইন মানেন না। আবার উনি দেশে আসার পরে পুলিশ যদি তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতেন, অথবা উনি নিজেই যদি গিয়ে কারাগারে ঢুকে পড়তেন সিস্টেমের মধ্যে দিয়ে, কর্মীরা বিক্ষুব্ধ হতো। যে কারণে আমরা চাইনি উনি মামলা থাকা অবস্থায় আসুক, মামলা শেষ করে নিয়ে আসুক, এটা আমাদের চাওয়া ছিল। এর পরবর্তী সময় ম্যাডাম খালেদা জিয়া খুবই অসুস্থ, এখন লন্ডনে উনি আছেন। তার চিকিৎসা এখন দিন যত যাবে ওনার শারীরিক অবস্থা তত খারাপ হবে, কারণ ওর লিভার সমস্যা, লিভার ট্রান্সপ্লান্ট করার কথা। কিন্তু এখন এই সময় বয়সের কারণে লিভার ট্রান্সপ্লান্ট করা যাবে না। এক সময় সুযোগ ছিল যখন, তখন আমি আমার নিজের লিভার দিতে চেয়েছিলাম। আমার লিভার বয়সের কারণে না লাগলে আমার একটা ভাই আছে, তাদের লিভারটা আমি দিতে চেয়েছিলাম। এখন সম্ভব না। তো এখন আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন উনি বেঁচে থাকবেন, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই অবস্থায় যেহেতু আরাফাত রহমান কোকো বিদেশে মারা গিয়েছেন, তার লাশ কিন্তু তারেক রহমান দেখতে পারেন না, জানাজায় আসতে পারেন না। ম্যাডাম স্বাভাবিকভাবে খুবই তখন মর্মাহত হয়েছিলেন, বা সেটা আপনারা দেখেছেন টেলিভিশনে, বিভিন্ন ছোটো ছেলে মারা গিয়েছেন। এখন একটি কথা ছিল যে ঈদের পরে আপনাদের দল থেকেই বলা হয়েছিল যে খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনেই আসার একটি সম্ভাবনা আছে। আসার একটা সম্ভাবনা বললাম, ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতার উপর অনেকখানি নির্ভর করবে। এখন আপনি যদি বলেন যে রাজনৈতিক দলগুলোর নেতা, ওনার মা কি ওনার কাছে বড় হয়ে গেল? ওনার মা ওনার কাছে বড় না, এখন বড়, কারণ ওনার একটা ছেলে নেই, একটা সন্তান। এখন মা চিকিৎসার জন্য গিয়েছেন কিন্তু লন্ডনেই। এখন ওনাকে হাসপাতালে রেখে বা বাসায় ওইভাবে রেখে তারেক রহমান কেন, যে কোনো মানুষের কঠিন হৃদয়ের মানুষের আশা কিন্তু খুব কঠিন। তা আমরা আশা করছি ম্যাডাম একটু সুস্থ হলেই তারেক রহমান ম্যাডামকে নিয়ে ফেরত আসবে, এটা আমাদের প্রত্যাশা, বা আমরা আশাও করি এটা। তারপরে যে নানান ধরনের আপনার সমস্যা থাকতেই পারে, সেটা তো আমরা অত বুঝবো না। তবে সেখানে জাতীয় আন্তর্জাতিক কিছু ঘটনা প্রবাহ আমাদের সামনে আমরা দেখতে পাই যে উনি আসলে একটা স্বাধীনচেতা মানুষ। ওনার এই স্বাধীনচেতা কারণে অনেকেই, অনেক দেশই আছে যারা হয়তো তাকে পছন্দ নাও করতে পারে। এই জন্য এখনও তো দেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে, সরকারের বিরুদ্ধে আর একটু বেশি ষড়যন্ত্র চলছে, আর বিএনপির বিরুদ্ধে মহা ষড়যন্ত্র চলছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। যে কথাটা আপনি যে বললেন, যে তাই এখন বলেছেন যে আগের অদৃশ্যমান শক্তি দৃশ্যমান হচ্ছে অদৃশ্য। যেমন ধরেন আমাদের রাজনীতি বাংলাদেশে এখন বিএনপির পরে কিন্তু মাঠে যেগুলো বিচরণ করতে, তা জামাত ইসলাম, এটা তো বাস্তবতা। জামাত ইসলামকে আগে বিএনপির বিরুদ্ধে কথা বলতো, এখন কিন্তু কথা বলে। যেমন জামাত ইসলামের যেহেতু ব্যাংক ছিল, আপনার হাসপাতাল ছিল, মেশিনা ছিল, আমরা দখল করে নিয়েছিল। 5 তারিখে পতন হওয়ার পর 7-8 তারিখের মধ্যেই কোনো মামলা নাই, কোর্টে নাই, কোনো জায়গায় বলার নাই, কিছু নাই, গিয়ে তারা তাদের জায়গাগুলি তারা উঠে পড়েছে। এটা নিয়ে আমরা কথা বলি না, কারণ বললে এই কারণে ইসলামী ব্যাংক তাদেরই ছিল, এই ঘুষে টিভি বেদখল হয়ে গিয়েছিল। যারা বেদখল করে নিয়েছিল স্বাভাবিকভাবে 5 তারিখের পরে তারা চলে গেছে, সবকে যার যার প্রতিনিধি ফিরে এসেছে। আমরা এই নিয়ে তো একবারও কথা বলি না, কিন্তু এখানে কিন্তু হাজার হাজার কোটি টাকার ব্যাপার, এইটা সম্পদ, এটা আমরা বলি না। কিন্তু জামাত ইসলামের অনেকেই, এমনকি আজহারি সাহেব পর্যন্ত, যিনি দেশ থেকে পালিয়ে গেছিলেন মালয়েশিয়া, ইসলামের তাগত থাকলে তো দেশে থাকতো, সেটা পারেন। উনি অনেক স্কলার, সুন্দর চেহারা আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু উনি একটা ইসলামের জালসায় গিয়ে বলে বসলেন কি, এক ডাকাতকে তাড়িয়েছি আর এক দল ডাকাতি করা শুরু করেছে। এটা কোনোভাবে উনি বলতে বলার অধিকার নাই। এই যে সরাসরি বিএনপির বিরুদ্ধে করা, আমরা কি একবার বলি? একবারও তো বললাম যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জামাত পক্ষে তো ছিলই না, বিরোধিতা করেছে, আমরা তো বলি না। আমরা তো বলি না, আমরা তো বলতে পারি, আমরা কিন্তু বলি না, আমরা বলবো না।
জামাত থেকে একজন সেক্টর কমান্ডার আছে না, একজন আপনার আছে মুক্তিযোদ্ধা ওইভাবে আছে, নাই তো। আপনাকে সে বলি বিএনপির বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার হিসাব করে বলতে হবে তো। এখন আওয়ামী লীগের পর বিএনপি একটা মুক্তিযোদ্ধাদের দল, জিয়া রহমান ছিলেন মুক্তিযোদ্ধা এবং মহান স্বাধীনতা। আপনি শুধু জামায়াতের কথা বলছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু একাধিক প্রতিপক্ষ কিছু কিছু যোগ দিচ্ছে সে প্রতিপক্ষ। একাধিক, এখন আমি এটা বললাম কিছু কিছু তো আছে, কিছু কিছু নতুনভাবে বিএনপির হাতে একসঙ্গে বিএনপি করেছে, যেমন 24 কারা কারা সেই প্রতিপক্ষগুলো একটু আমাদেরকে ধারণা দিবেন? না ওই রকম প্রতিপক্ষ ধরেন কিছু কিছু দল আপনি দেখতে পাবেন, আজকে কালকে দেখতে পাবেন একটা দল আরও হয়তো হবে। এই দলগুলো কারা করবে, কারা করে দিচ্ছে? এই দল কিন্তু করে দিচ্ছে সরকারের ভিতর থেকে। কোনো সময় এই সমস্ত দল করার ক্ষেত্রে কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতা চাওয়া হয় না, কিন্তু তারা এখন করবে। এবং সেখানে দেখা যাবে যে বিএনপি যেহেতু এখন বড় দল, বিএনপির ভিতর থেকে কিছু কিছু লোককে নিয়ে পৃষ্ঠপোষকতা দিয়ে আপনার বিএনপির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা চেষ্টা করবে। এবং কিছু কিছু না, প্রকাশ্যে আমি দেখছি বিএনপি যে এত কষ্ট, এত ত্যাগ, এত গুম খুন, বাড়ি ঘর ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, হাত নাই, পা নাই, চোখ নাই, মানে বাবা নাই, নাই, ছেলে নাই, এত নৃশংস ঘটনা সেখানে বাড়ি ছাড়া, ঘর ছাড়া হয়ে থাকলো। আমি তো জানি আমার মোহাম্মদপুরে যে কমিটি ছিল বিএনপির, সেই কমিটির মানুষ একজন মোহাম্মদপুরে বসবাস করতো না, তারা করতো মিরপুরে। মিরপুরে যে বিএনপির কমিটি, তার বসবাস করতো মোহাম্মদপুরে। পরিচয় দিয়ে এলাকায় থাকার বছরের পর বছর সন্তানের স্ত্রীর সান্নিধ্যে তারা যেতে পারে নাই। সেই বিএনপিকে নিয়ে যখন কথা বলে যে এক লুটেরা গিয়েছে আরেকজন লুট করতে আসে, একবার মুখে বাঁধে না, একবার বাঁধে না। তো এই জন্য বলি যে এই সমস্ত জিনিসগুলি আরও এরকম কিছু কিছু সরকারের পৃষ্ঠপোষকতায় বা কোনোভাবে কিছু কিছু দল সামনে আসবে, সেই দলগুলির কাজ একটাই থাকবে, বিএনপির বিরুদ্ধে বলা।